আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি দিলশাদ চৌধুরী। সংবাদের শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান শিরোনামগুলো। বাজেট 2021 পরিকল্পনা দরিদ্র মানুষের উপর আঘাত হানবে এমন সমালোচনা প্রত্যাখ্যান করেছেন চ্যান্সেলর ঋষি সুনাক। বাকিংহাম প্যালেসের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেল। এবং মিয়ানমারে বুধবার 38 বিক্ষোভকারীকে গুলি করে হত্যার পর আজও আন্দোলনকারীদের উপর গুলি ছুঁড়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দর্শক, শুরুতে ব্রিটেন প্রসঙ্গ। বাজেট 2021 পরিকল্পনা দরিদ্র মানুষের উপর আঘাত হানবে এমন মন্তব্য প্রত্যাখ্যান করে অর্থমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, শ্রমিকদের সহায়তা এবং বিনিয়োগ উৎসাহিত করার পাশাপাশি অর্থনীতি পুনরুদ্ধারের জন্য কর নীতি পরিবর্তন করা হবে। তিনি বলেন, ঋণ অনিয়ন্ত্রিতভাবে বেড়ে ওঠার অনুমতি দেয়া দায়িত্বজ্ঞানহীন চিন্তা হবে। তাই ঋণ স্বাভাবিক পর্যায়ে আনতে কর বৃদ্ধি প্রয়োজন। মিস্টার সুনাক জোর দিয়ে বলেন, উচ্চ আয়ের ব্যক্তিদের আয়কর বৃদ্ধি করা হবে। অন্যদিকে সরকার পূর্বাভাস দিয়েছে এবছর প্রবৃদ্ধি 4% হতে পারে। সরকারি বিভিন্ন বিভাগের বাজেট থেকে প্রায় 4 বিলিয়ন পাউন্ড কমানোর পরিকল্পনা করেছেন অর্থমন্ত্রী ঋষি সুনাক। Amount of extra support, for example, extending furlough through to September, lots more cash support for businesses as we exit the restrictions. That's the right thing to do now, and that's why we did that yesterday. But I also wanted to be honest with people, honest with the country about the challenges that coronavirus has caused us. যুক্তরাজ্যের রাজপুত্র প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেল বাকিংহাম প্যালেসের বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, আমাদের সম্পর্কে ক্রমাগত মিথ্যা প্রচারণা চালিয়ে যাওয়া হচ্ছে। আজ অপরা উইনফ্রের সাক্ষাৎকারে এমন মন্তব্য এই দম্পতির। এই সাক্ষাৎকার রেকর্ড করার পর মেগানকে উত্ত্যক্ত করার অভিযোগ ওঠে। সিবিএস এর প্রকাশিত 30 সেকেন্ডের টিজার ক্লিপে এই দম্পতিকে জিজ্ঞেস করা হয়েছে, প্রাসাদের কথা শুনে আপনার কেমন লাগছে? এই প্রশ্নের জবাবে মেগান বলেন, আমি বোঝাতে চাইছি এর জন্য আমি অনেক কিছু হারিয়েছি। 2020 সালের মার্চে রাজ দায়িত্ব থেকে অব্যাহতি নেন হ্যারি এবং মেগান। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপের হৃদরোগের চিকিৎসা সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য দিয়েছে বাকিংহাম প্যালেস। এতে বলা হয়েছে, প্রিন্স ফিলিপকে আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে। 99 বছর বয়সী এই প্রিন্স গত 16 দিন ধরে হাসপাতালে রয়েছেন। বিবিসি জানিয়েছে, তিনি এতদিন একটি সংক্রামক রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। পরে তাকে সোমবার পরীক্ষার জন্য সেন্ট বার্থোলোমিও হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তার হৃদরোগের সর্বশেষ অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়। এরপর বুধবার তার হৃদরোগের চিকিৎসা শুরু হয়। এর আগে 2011 সালে প্রিন্স ফিলিপ বুকের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ সময় তাকে অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছিল। আগামী জুন মাসে 100 বছরে পা দেবেন তিনি। ইতালিতে প্রায় 2.5 লাখ বাংলাদেশির বসবাস থাকলেও ওয়েজার্ডার্স সুবিধা গ্রহণ করেছেন 100 জনে একজন। এক্ষেত্রে কোনো প্রবাসীর মৃত্যু হলে পোহাতে হচ্ছে নানা জটিলতার। প্রবাসে মৃত্যুবরণকারীর পরিবারের জন্য আর্থিক অনুদান আর মৃত্যুজনিত ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করে থাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মৃত্যু ছাড়াও প্রবাসীর পরিবার ও সন্তানদের জন্য রয়েছে বিভিন্ন সুযোগ সুবিধা। তাই সকলকে এই সুবিধা গ্রহণ করার আহ্বান জানিয়েছেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সহ কমিউনিটির নেতৃবৃন্দ। দর্শক, এ নিয়ে বিস্তারিত দেখুন আমাদের ইতালি প্রতিনিধি আফজাল হোসেন রোমানের একটি প্রতিবেদনে। প্রতি বছর প্রবাসে মৃত্যুবরণ করেন উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি। সম্প্রতি মহামারী করোনার কারণে বিভিন্ন দেশে সেই সংখ্যাটি বৃদ্ধি পেয়েছে। প্রবাসে মারা যাওয়ার পর প্রবাসীদের লাশ নিয়ে পোহাতে হয় নানা জটিলতার। আর্থিক সংকটের কারণে অনেকের লাশ হাসপাতালের মর্গেই পড়ে থাকে দীর্ঘদিন। যখন একজন লোক মারা যায় তখন এই লাশটিকে প্রেরণ করার জন্য আমরা নানান জায়গার মধ্যে আমরা করতে হয়। এই লাশটি প্রেরণের জন্য অর্থনৈতিকভাবে আমরা ক্রাইসিসের মধ্যে পড়ে যাই। আমরা নানান জায়গা থেকে কিছু কালেকশন করে আমরা লাশটাকে দেশে প্রেরণ করা হয়। তো অনেকের ক্ষেত্রে শেষ পর্যন্ত দাফন করতে হয় সংশ্লিষ্ট দেশেই। প্রবাসীদের মৃতদেহ দেশে আনয়ন এবং তাদের পরিবারের নিকট হস্তান্তর সহ মৃত্যুবরণকারীর পরিবারকে এককালীন অর্থ সহায়তাও দেয়া হয় ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে।
কিন্তু প্রবাসীরা বিভিন্ন কারণে বঞ্চিত হচ্ছেন সেই সুবিধা থেকে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ওয়েজ আর্নার ওয়েলফেয়ার বোর্ডের সদস্য হওয়ার একটি সুযোগ আছে মাত্র 40 ইউরো প্রদানের বিনিময়, এবং যে সমস্ত প্রবাসী এই 40 ইউরো প্রদানের মধ্য দিয়ে বোর্ডের সদস্য হবেন তারা অনেক ধরনের সুবিধার তারা লাভ করতে পারবেন সুবিধা। এবং তার অন্যতম বড় সুবিধা হচ্ছে, যদি কোনো কারণে, যেটি আমরা প্রত্যাশা করি না, কিন্তু যদি এরকমটি ঘটে যে তিনি মারা গেলেন, সেক্ষেত্রে তাকে আমরা সরকারি খরচে তার মৃতদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করতে পারি, এবং তার পরিবার এককালীন 3 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন, এবং তার মরদেহ যখন ঢাকা পৌঁছবে এয়ারপোর্ট থেকেই তাকে 35,000 টাকা নগদ প্রদান করা হয় পরিবারকে, ক্ষতিগ্রস্ত পরিবারকে। এছাড়াও প্রবাসী সন্তানদের যারা দেশে থাকেন, শিক্ষার কথা বলি, চিকিৎসার কথা বলি, এখানে তাদের বিশেষ সুবিধার ব্যবস্থা আছে। এছাড়াও ইতালিতে প্রায় 2.5 লক্ষ প্রবাসী বাংলাদেশি রয়েছেন, যাদের মধ্যে মাত্র 2000 প্রবাসী এই সুবিধার অন্তর্ভুক্ত হয়েছে। ইতালিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ শামীম আহসান সকল প্রবাসীদের প্রতি ওয়েজ অনার্স সুবিধা গ্রহণের উদাত্ত আহ্বান জানিয়েছেন। অনুরোধ জানিয়েছেন কমিউনিটির নেতৃবৃন্দ সহ অন্যান্যরাও। আমাদের যে সুযোগ সুবিধাগুলি পাওয়া যায় এগুলি আমাদের জন্য অনেক প্রয়োজন, কাজে সবাইকে অনুরোধ করব আপনারা সবাই এই ওয়েজ অনার্সের কার্ডটা করার জন্য। যারা এই কার্ডটি এখনো করেননি, করে নিন, যাতে ভবিষ্যতে কেউ যদি মারা যায়, মৃত্যুবরণ করে, যেন তার লাশটা দেশে সমাধীন হয়। ওয়েজ অনার্স কার্ডটি চালু করেছে। আমরা এই ওয়েজ অনার্স কার্ডের মাধ্যমে আমরা বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করতে পারি। ইতালি থেকে মোহাম্মদ আফজাল হোসেন রোমান, এনটিভি ইউরোপ। করোনার তৃতীয় ঢেউয়ের সাথে যুক্তরাজ্যে পাওয়া নতুন স্ট্রেনের সংক্রমণের গতিই বেড়েছে ইতালিতে। সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটির বিভিন্ন শহরকে পুনরায় রেড জোনের আওতাভুক্ত করা হচ্ছে। ইতালি থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আফজাল হোসেন রোমান। কোনোভাবেই যেন থামছে না মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ। ইতালিতে আবারও আশঙ্কাজনক হারে বাড়ছে ভাইরাসে আক্রান্তের সংখ্যা। তৃতীয় ধাপে করোনা আবার করছে, এখনো পর্যন্ত আমরা ভ্যাকসিন পাচ্ছি না, তবে আশা করি শীঘ্রই আমরা ভ্যাকসিন পেয়ে যাব। আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় আবারও রেড জোনের আওতায় আনা হচ্ছে একের পর এক শহর। মহামারী করোনা দীর্ঘদিন যাবৎ আমাদেরকে গ্রাস করে রেখেছে, তারপর আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সুস্থ এবং ভালো রেখেছে, জন্য আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ। আবারও মহামারী করোনার একটা রোগ ধারণ করতেছে বড় ধরনের, তাই আমরা সকল প্রবাসীদের বলবো আমরা সবাই নিজ নিজ দায়িত্বে থেকে আমাদের নিরাপত্তা বজায় রাখি এবং আমাদের যে দেশের আইন কানুন মেনে চলি, যে আমাদের যে ভবিষ্যৎ আরও কোনো গুলাডের সমস্যা না সৃষ্টি করতে হয়, আমাদের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত না হয়, চাকরি বাকরি সমস্যা সৃষ্টি না হয়। 1 মার্চ বোলোনিয়া ও 2 মার্চ মদেনা শহরকেও রেড জোন ঘোষণা করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন সংক্রমণের এই ঊর্ধ্বগতি আগামী 15 মার্চ পর্যন্ত চলমান থাকবে, তাই সংক্রমণ ঠেকাতে এর কোনো বিকল্প পথ দেখছে না তারা। এদিকে দেশটির নতুন প্রধানমন্ত্রী মারিও দ্রাগি গতকাল নতুন একটি অধ্যাদেশ জারি করেছেন, যা আগামী 6 মার্চ থেকে কার্যকর করা হবে। নতুন অধ্যাদেশ অনুযায়ী হলুদ জোনের আওতাধীন এলাকাগুলোতে সিনেমা হল, থিয়েটার, কনসার্ট হলগুলো নিয়ম মেনে আগামী 27 মার্চ থেকে খুলতে পারবে। রেড জোনের সমস্ত স্কুল বন্ধ থাকবে। ফিটনেস সেন্টারগুলো খোলার ক্ষেত্রে নেওয়া হয়নি নতুন কোনো সিদ্ধান্ত। তবে নতুন অধ্যাদেশ অনুযায়ী রেড জোনের আওতাভুক্ত অঞ্চলগুলিতে পার্লার ও সেলুন বন্ধ রাখার নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল সকাল 8টা থেকে লম্বার্দিয়ায় শুরু হয়েছে ভ্যাকসিনেশন কার্যক্রম। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান 2 লক্ষ মানুষকে দেয়া হবে অ্যাস্ট্রাজেনেকার এই ভ্যাকসিন। ইতালি থেকে আফজাল হোসেন রোমান, এনটিভি ইউরোপ। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে এসে থাকছে সিলেট সংবাদ সহ অন্যান্য প্রসঙ্গ। আন্তর্জাতিক প্রসঙ্গ। মিয়ানমারে বুধবার 38 বিক্ষোভকারীকে গুলি করে হত্যার পর আজও আন্দোলনকারীদের উপর গুলি ছুঁড়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। মিয়ানমারের সেনা সরকারের রক্তপাতের নিন্দা জানিয়ে বৃহস্পতিবার জরুরি বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ।
দেশটিতে তহবিল বরাদ্দ বন্ধ করেছে ইউরোপীয় ইউনিয়ন। বিস্তারিত দেখুন রিপোর্টে। মানুষের রক্ত স্রোতে ভাসছে মিয়ানমারের রাজপথ। একটি দুটি নয়, বুধবার কমপক্ষে ৩৮ জন সাধারণ মানুষের রক্তে হাত সিক্ত করেছে দেশটির সামরিক সরকার। দিনটিকে জাতিসংঘ ব্লাডিয়েস্ট ডে বা সবচেয়ে রক্তাক্ত দিন হিসেবে বর্ণনা করেছে। মন খারাপ করা কিছু ভিডিও দেখলাম আমি। একজন নিরস্ত্র চিকিৎসককে পেটাতে দেখলাম, আর একজন নিরস্ত্র মানুষকে ধরে আনা হলো। গ্রেফতারের সময় লোকটি কোনো বাধা দেয়নি, তারপরেও তার বুকে বন্দুক ঠেকিয়ে গুলি করা হলো। লোকটি সেখানেই মারা গেল। আমাদের হিসেবে এখন পর্যন্ত ১২০০ মানুষকে গ্রেফতার করা হয়েছে। সবচেয়ে রক্তক্ষয়ী দিনের পরও বৃহস্পতিবার সেনাদের চোখ রাঙানি উপেক্ষা করে ফের মিছিলে অংশ নেয় হাজার হাজার মানুষ। মিছিল বিক্ষোভে অবরুদ্ধ ছিল বিভিন্ন শহর। সেই মিছিল ছত্রভঙ্গ করতে বেশ কয়েকটি শহরে আবারও গুলি চালিয়েছে পুলিশ। কোথাও কোথাও রাবার বুলেট আর টিয়ার শেল ছোড়া হয়। ইয়াঙ্গুন, মান্দালয়, মিঙ্গান সহ আরও বিভিন্ন শহরে নিহতদেরকে বিরচিত বিদায়ের সংবর্ধনা দেয় রাজপথের সতীর্থরা। শেষ যাত্রায় যোগ দেয় হাজার হাজার মানুষ। কফিনের সামনে পেছনে মোটর বাইকে চড়ে পায়ে হেঁটে স্লোগান দেয় শোকাতুর বিক্ষুব্ধ জনতা। এত মানুষের মৃত্যুদের শুক্রবার জাতীয় সংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনের আহ্বান জানিয়েছে ব্রিটেন। মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে উন্নয়ন কাজের বরাদ্দ বাতিল করেছে ইউরোপীয় ইউনিয়ন। এদিকে মিয়ানমারের বেশ কয়েকজন পুলিশ সদস্য সীমান্ত পার হয়ে ভারতের মিজোরাম রাজ্যে প্রবেশ করেছে। তারা মিয়ানমার সামরিক সরকারের আদেশ মানতে নারাজ। এজন্যই তারা ভারতে আশ্রয় প্রার্থনা করেছে বলে জানায় ভারতীয় কর্তৃপক্ষ। মুনাজ্জিল রিয়াদ, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। দর্শক, এবার বাংলাদেশ প্রসঙ্গ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাসের টিকা নিয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে সরকার প্রধান টিকা নেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একাধিক কর্মকর্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাসে নিশ্চিত করেছেন। গত ২৭ জানুয়ারি দেশে টিকার কার্যক্রম উদ্বোধনের প্রায় ১ মাস পর টিকা নিলেন প্রধানমন্ত্রী। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি টিকা নেন প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা। করোনা ভাইরাস মহামারীর ইতি টানার লক্ষ্যে গত ২৭ জানুয়ারি নগরীর একটি হাসপাতালে কোভিড-১৯ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। সীমান্তে অপরাধ বন্ধ হলে হত্যাও বন্ধ হবে বলে মনে করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। একদিনের সফরে ঢাকা এসে তিনি জানান, নরেন্দ্র মোদীর আসন্ন বাংলাদেশ সফরে দুই দেশের অমীমাংসিত বিষয়সহ সব ক্ষেত্র নিয়ে খোলাখুলি আলোচনা হবে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জানান, দ্বিপাক্ষিক সম্পর্ক অনন্য উচ্চতায় নিয়ে যেতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। বিস্তারিত দেখুন রিপোর্টে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, বঙ্গবন্ধু জন্মশতবার্ষিক ও বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে বাংলাদেশ সফরে আসছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সফরের আলোচ্যসূচি ঠিক করতে বৃহস্পতিবার সকালে একদিনের সফরে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সাথে বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। সেখানে ভারতীয় প্রধানমন্ত্রীর সফরে কি কর্মসূচি থাকবে, দ্বিপাক্ষিক আলোচনায় কি কি বিষয় স্থান পাবে তা নিয়ে আলোচনা হয়। এছাড়াও দুদেশের নানা ইস্যু ও উন্নয়ন সহযোগিতা নিয়ে ফলপ্রসূ আলোচনার কথা জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। করোনা ভ্যাকসিন প্রদানের জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডক্টর মোমেন। দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। টিকা প্রদান কর্মসূচিতে ভারতের সহযোগিতা আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। The vaccination program against the ongoing pandemic. They are working so hard. আমরা নিরাপত্তা, বাণিজ্য, পরিবহন ও সংযোগ, সংস্কৃতি, মানুষের সাথে মানুষের সম্পর্ক থেকে শুরু করে জ্বালানিও আমাদের অভিন্ন সম্পদ এবং প্রতিরক্ষা সম্পর্কের যৌথ বিকাশ সহ সকল ক্ষেত্রে আমাদের অংশীদারিত্বকে সম্প্রসারিত করার জন্য কাজ করছি। আমাদের স্বাচ্ছন্দ্যের মাত্রা এখন এত বেশি যে আমরা দেখেছি এমন কোনো সমস্যা নেই যা আমরা আলোচনা করতে পারি না বা বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান করতে পারি না। ব্রিফিংয়ে সীমান্ত হত্যা, অভিন্ন নদীর পানি বন্টন সহ অমীমাংসিত বিষয়গুলো সমাধান নিয়ে জানতে চান সাংবাদিকরা। তিস্তা চুক্তি কবে হবে জানতে চাইলে তার সরাসরি উত্তর দেননি ভারতের পররাষ্ট্রমন্ত্রী।
Every death is regrettable. সব মৃত্যুই অনাকাঙ্ক্ষিত। আমরা জানি সমস্যাটা কোথায়, কারণ অপরাধ। আর তাই সীমান্তে কোনো অপরাধ না ঘটলে কোনো মৃত্যুও হবে না। আমাদের সম্মিলিত প্রয়াস হবে নো ক্রাইম নো ডেথ। অভিন্ন নদীর পানি বন্টন বা তিস্তা চুক্তির বিষয়েও আমরা কথা বলেছি। পানি সচিবদের বৈঠকে এ নিয়ে আলোচনা হবে। আপনারা জানেন তিস্তা চুক্তি নিয়ে ভারতের অবস্থান, এর কোনো পরিবর্তন হয়নি। এস জয়শঙ্কর মনে করেন দুদেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে সংযোগ ও যোগাযোগ আরও বাড়াতে হবে। এস এম আতিক, এনটিভি নিউজ, ঢাকা। এবার সিলেট প্রসঙ্গ। দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে সিলেটের দক্ষিণ সুরমার শিম। দেশের চাহিদা মিটিয়ে এ অঞ্চলের শিম এখন রপ্তানি হচ্ছে বিদেশে। শীত মৌসুম আসার আগে দক্ষিণ সুরমা উপজেলার রাখালগঞ্জ ও পার্শ্ববর্তী গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্ধ ও লক্ষ্মীপাশার মৌসুমী কৃষকরা শিম চাষ করে থাকেন। দক্ষিণ সুরমা থেকে আমাদের সহকর্মী আশরাফুল ইসলাম ইমরানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন রিপোর্টে। দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে সিলেটের দক্ষিণ সুরমার শিম। দেশের চাহিদা মিটিয়ে এ অঞ্চলের শিম এখন রপ্তানি হচ্ছে বিদেশে। শীত মৌসুম আসার আগে দক্ষিণ সুরমা উপজেলার রাখালগঞ্জ ও পার্শ্ববর্তী গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্ধ ও লক্ষ্মীপাশার মৌসুমী কৃষকরা শিম চাষ করে থাকেন। শীত মৌসুমে এসব শিম দাউদপুর ইউনিয়নের রাখালগঞ্জ বাজারে শনি ও মঙ্গলবার পাইকারি আড়তে বিক্রি করা হয়। এখান থেকে প্রতি হাটে 5 থেকে 7 টন শিম ক্রয় করে পাইকাররা ট্রাক, পিকআপ ভ্যান যুগে দেশের বিভিন্ন হাট বাজারে নিয়ে যান। এই বাজারে গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, কুলাউড়া, ফেন্সুগঞ্জ, দক্ষিণ সুরমা, মৌলভীবাজার, শ্রীমঙ্গল সহ বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতা বিক্রেতা এইখানে সিমের জন্য আসে। এখানের সিম বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয়। আমি একজন কৃষক, আর ও কৃষি পণ্য সংরক্ষণ বাজার কেন্দ্র সরকারে আমরা দিছে ওদের নিরাপদ সবজি এবং বিষমুক্ত সবজির লাগি। আমরা ওখানে থেকে বিদেশ রপ্তানি করা হয়। আমরা বিভিন্ন ব্যবসায়ীরা নেয় বিদেশ পাঠায়, দেশেও যায়। রাখালগঞ্জ বাজার থেকে অনেকে শিম রপ্তানি করেন বিদেশে। পাইকারি মূল্যে প্রতি কেজি শিম কিনতে হয় 10 টাকা মূল্যে। ক্রয়কৃত শিম বিদেশে রপ্তানি করতে বিমান ভাড়া কেজি প্রতি পড়ে 233 টাকা। আমরা লইয়ার বাসি এটা তো বিদেশ যায় মাল, এটা ধরি যে পার্টিতে আমরা দিই, আমরা পার্টি 50-60 টাকা দিই। এর বাদে এই মালটা 4 কেজির বাস্কেট হইয়া যায়, বিমান ভাড়াও বর্তমানে 233 টাকা। এই বাজারে যে ওইগুলা উঠে মালিকগুলো নিয়ে ওইগুলো আমরা কিনিয়া ওইগুলো বাছাই করি, আমরা কার্টন করি, আমরা বিদেশে পাঠাই। সরকারি সাহায্য পেলে সিলেটে শিম চাষে অনেক কৃষকের ভাগ্য ফিরবে এমন প্রত্যাশার কথা জানান শিম চাষিরা। সবজি চাষিদের ঝুঁকি এড়াতে সবজি বীমা চালু এবং উন্নত পদ্ধতিতে কৃষকদের শিম চাষে সহায়তা প্রদান এবং শিম হিমাগার থাকলে সারা বছর এ অঞ্চলের শিম দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করা যেত বিদেশে। আশরাফুল ইসলাম ইমরান, এনটিভি ইউরোপ নিউজ, দক্ষিণ সুরমা, সিলেট। দর্শক, সংবাদ শেষ করব তার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি সংবাদের প্রধান শিরোনামগুলো। বাজেট 2021 পরিকল্পনা দরিদ্র মানুষের উপর আঘাত হানবে এমন সমালোচনা প্রত্যাখ্যান করেছেন চ্যান্সেলর ঋষি সুনাক। বাকিংহাম প্যালেসের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেল। এবং মিয়ানমারে বুধবার 38 বিক্ষোভকারীকে গুলি করে হত্যার পর আজও আন্দোলনকারীদের উপর গুলি ছুঁড়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europntv.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।